আর্জেন্টিনা যা করবে আমরা আর্জেন্টিনাকে তা করতে দেব না। 15 মিনিট পরে একটা শেপ বোধহয় একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারলাম যে তারা যেহেতু খুব ওপরে গিয়ে লাভ হচ্ছে না, তারা নিচেই থাকছে চিলি, এবং আর্জেন্টিনা যখন আসছে যে কোনোভাবে খেলাটার ভেতরে তারা ইন্টারাপ্ট করার চেষ্টা করছে, সেটা ফাউল করে হোক, সেটা বা বল কেড়ে নিয়ে হোক। এটা তো চিলির স্বভাব সুলভ ফুটবলে আমি বলবো। কোপা আমেরিকায় তো আমরা এইরকম ফুটবলই দেখে অভ্যস্ত। হ্যাঁ, একই সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে চিলি 10 বছর আগে বা 8 বছর আগে যেরকম টিম ছিল, এখন কিন্তু তারা ঠিক সেই অবস্থায় নাই। তার চাইতে তারা কিছুটা ফল করেছে তাদের কোয়ালিটিতে, প্লেয়ার পারফরমেন্স। আপনি সানচেজ আগে যেরকম খেলতে, এখন কিন্তু তিনি সেরকম পারফর্ম করছেন না। বয়স হয়েছে, পারফরমেন্সও খারাপ হয়েছে আগের তুলনায়। সো তারা জানে যে আর্জেন্টিনার সাথে তারা বল পজিশন বেশি রাখতে পারবে না। সো তারা অপেক্ষায় থাকবে যে আর্জেন্টিনা যেভাবে খেলতে চায় তারা যেন সেটা খেলতে না দেয়। এবং আর্জেন্টিনা, আমরা আগের ম্যাচে আমরা পোস্ট ম্যাচের সময় বলছিলাম যে আর্জেন্টিনা খেলাটা টেম্পোটা খুব স্লোলি শুরু করে, দেন হঠাৎ করে তারা একটা ভার্টিক্যাল পাস খেলার চেষ্টা করে। সো আপনাকেও ধৈর্য নিয়েই খেলতে হবে। আর্জেন্টিনার এগেস্টে যদি আপনি ডিফেন্সিভ ব্লকে খেলতে চান, তো সেটাই চিলি করার চেষ্টা করেছে। এবং সেক্ষেত্রে যখন আর্জেন্টিনা ভার্টিক্যালি খেলার চেষ্টা করেছে বা টেম্পোটা চেঞ্জ করার চেষ্টা করেছে, তখন তারা ফাউল করার প্রয়োজন হলে ফাউল করেছে, এরিয়াল ডুয়েলে বল উইন করতে হলে এরিয়াল ডুয়েলে বল উইন করার চেষ্টা করেছে। সো তারা তাদের গেম প্ল্যানই ছিল, এবং তারা জানে যে এই ম্যাচে যদি তারা একটা পয়েন্ট পায়, দ্যাট ইজ গুড ফর দেম, তাদের চান্স থাকবে। আর যদি তারা কোনোভাবে কাউন্টার থেকে গোল পেয়ে যেত, এবং আসলে সেকেন্ড হাফে তারা একটা ভালো চান্স পেয়ে, একটা না দুই তিনটা ভালো চান্স পেয়েছিল। আমরা দেখছিলাম যে শর্টস অন টার্গেট, শর্টস কতগুলো, আর্জেন্টিনা শর্টস 22টা, চিলি শর্টস 3টা, বাট 3টাই অন টার্গেট। আর আর্জেন্টিনা 22টা শট, তার মধ্যে 9টা অন টার্গেট। তো সেখান থেকে আরও বেশি গোল আর্জেন্টিনা আসলে পেতে পারতো বলেই মনে হচ্ছে। চিলি হয়তো এক্সপেক্ট করেছিল একটা পয়েন্ট নিয়ে তারা মাঠ ছাড়তে পারবে, কিন্তু তাদের সেই স্বপ্নটা ভঙ্গ হয়েছে 88 মিনিটে, যখন বদলি ফুটবলার লাউতারো মার্তিনেজ গোল করেছেন। সেই গোলের উৎস ছিল লিওনেল মেসির একটা কর্নার কিক। পারফরমেন্সের আপনি যদি গ্রাফটা দেখেন, আকাশ পাতাল ডিফারেন্স। তো সেখান থেকে লাস্ট 3টা ম্যাচে কিন্তু সে গোল করেছে, একটা ফ্রেন্ডলি গেমে, লাস্ট 2টা তো আসলে কোপা আমেরিকাতে। এবং এটা আমি বলবো যে আর্জেন্টিনার দলের জন্য খুবই প্লাস পয়েন্ট, কারণ লাউতারোর গোলে ফ্রা আলভারেজ গোল করা, এটা আসলে মানে দলের জন্য কতটা এফেক্ট পড়বে পরবর্তী ম্যাচগুলিতে আমরা দেখতে পারবো। কারণ মেসি যখন আপনি গোল না করবে, তখন আসলে গোলটা করবে কে? আলভারেজ মার্টিনেজের গোল করলে এটা কিন্তু দলের জন্য বড় প্লাস পয়েন্ট হয়ে থাকে। এবং আপনি দেখেন লাস্ট 1/1 যেটা মিস করেছে, এরকম মিস কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় আমরা বেশ কয়েকটা দেখেছি। আপনি যদি দেখেন, মেসি নিজে গোল না করে ওকে বল দিয়েছে, বাট ও ফিনিশ করতে পারেনি। বাট আই হোপ যে, আমার কাছে মনে হয় যে সে যে ফ্লোটা পেয়েছে, এইটা পরবর্তী সময়ে তাকে খুব কাজে দেবে। হয়তো সেটা তাকে কাজে দিতে পারে। তবে এরপরও সব কিছুর আলো থাকে লিওনেল মেসিকে কেন্দ্র করেই, যে লিওনেল মেসি ফার্স্ট হাফে একেবারে শূন্য থেকে একটা গোলের সুযোগ তৈরি করে ফেলেছিলেন, এবং বারপোস্ট তার ওই জায়গায় বাধা হয়ে না দাঁড়ালে হয়তো ফার্স্ট হাফেই আর্জেন্টিনা লিড পেতে পারত। শটটা দেখে তো ওটা মনে হয়েছে, বাট আসলে এই শটের পিছনে আর কিছু, মানে শট পর্যন্ত মেসি আসলে যান কীভাবে, মানে ওভাবে তিনি ফ্রি হন কীভাবে। আমরা অনেক সময় দেখি যে, আমরা বলি যে মেসি তো অনেক অ্যাট্রিবিউটস রয়েছে, ডেফিনেটলি তিনি ওয়ার্ল্ডের অন্যতমই বললাম সেরা প্লেয়ার। অনেকে এবার বলতে পারে যে অন্য কাউকে ছোট করছে কিনা। সো এনিওয়েজ, তো তিনি যে সেরা প্লেয়ার, তার যে অনেক অ্যাট্রিবিউটস রয়েছে, তার মধ্যে একটা অ্যাট্রিবিউটস হলো যে তিনি নিজেকে ফ্রি করে ফেলতে পারেন অপোনেন্টের কাছ থেকে। অপোনেন্টের 3-4-5জন প্লেয়ার তাকে ধরে রাখেন, মার্কিং করেন, বাট তারপর তিনি ফ্রি হয়ে যান। তো এটা কিন্তু তিনি একা একা ফ্রি হন, ব্যাপারটা এরকম না। অনেক সময় তিনি তার টিমমেটদেরকেও ইউজ করেন। তো আমরা যদি আসলে বড় মনিটর থেকে আমরা তাহলে দেখে নিতে পারি যে তিনি আসলে কীভাবে নিজেকে ফ্রি করেন, এবং সেক্ষেত্রে তিনি যে তার টিমমেটদেরকে কাজে লাগান, সেটাও আমরা আসলে দেখতে পারবো। সো আমরা যদি এই গোল, যেই শটটা তিনি করেছেন, সেই শটের একদম শুরু থেকে যদি আসি, তাহলে যেটা আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে ডিপল, ওখানে রয়েছে মেসি। সো তারা এখান থেকে স্টার্ট করছে, এবং তারপর তাদের একটা মুভমেন্ট হবে, যে মুভমেন্টে আমরা দেখতে পারবো যে মেসি প্রথমে ডিপলকে ফ্রি করে দিচ্ছেন। সো ডিপল যাচ্ছেন ওখানে, তো মেসি যেই জায়গা থেকে স্টার্ট করে এসেছিলেন, ডিপল সেই জায়গায় যাচ্ছেন। মেসি যখন ড্রপ করছেন বল নেওয়ার জন্য, তখন তার আশেপাশে যে দুজন প্লেয়ার রয়েছে তারা তাকে ট্র্যাক করছে, যাতে মেসি ওখানে চলে গেছে, মানে মেসি যেন বল না পায়, কারণ তাদের কাছে এই জায়গাটাতে মেসি হলো প্রায়োরিটি। সো মেসিকে যদি তারা বল নিতে না পারে, তাহলে মেসি হয়তো বলটা প্রোগ্রেস করতে পারবে না। সো তাদের কাছে প্রায়োরিটি ওই জায়গায়। সো মেসি যখন এখানে চলে আসলো, তার সাথে দুজন প্লেয়ার চলে আসলো, আলটিমেটলি এই জায়গাটা ফাঁকা হলো। সেই জায়গায় আসলেন ডিপল। আপনি যদি দেখেন, মেসি এখান থেকে এখানে আসলো, ডিপল এখান থেকে ওখানে গেল, দেখেন এটা তাদের একটা প্ল্যান। সো তারা জানে যে মেসি যখন ড্রপ করছে, ডিপল ওখানে যাবে, দ্যাট ইজ ওয়াই মেসি ড্রপ করেছেন। তো মেসি যখন ড্রপ করেছেন, তখন এই দুটা প্লেয়ারের তাদের মূল কাজ কিন্তু, মানে প্রায়োরিটি কিন্তু তাদের কাভার করা হয়ে গেছে। তো মনে হতেই পারে যে এখন ডিপলের কাছে বল গিয়েছে, তো এখন ইম্পর্টেন্ট জায়গাটা কোথায়? মেসি তো বলের পিছনে রয়েছেন। তাহলে মেসি তো মেসি আমাদের পিছনে রয়েছে, আমাদের আর সমস্যা নেই। তাহলে আমাদের প্রায়োরিটি হবে এই জায়গায়, এই প্লেয়ারটা এখানে চলে আসছেন, যাতে ডিপল বল নিয়ে টার্ন করতে না পারেন। এই প্লেয়ারদেরও ফোকাস এখন ডিপলের এই জায়গাটাতে, যেন ডিপল যদি সামনে খেলতে না পারেন, এনজো ফার্নান্দেসকে দিয়ে হোক, ম্যাকালিস্টারকে দিয়ে হোক, বা আলভারেজকে দিয়ে হোক। কিন্তু যেটা হচ্ছে, মেসি তখন তাদের পিছন দিয়ে যাচ্ছেন,
এবং মেসি এই জায়গায় নাম নেমেছিলেন এই কারণেই যে সবাই মনে করবে যে মেসি এখন আমাদের প্রায়োরিটি জোন থেকে বাইরে চলে গেছে, বাট মেসি এখন এখানে যাচ্ছেন, সবার প্রায়োরিটি জোন এখানে, সবার ফোকাস এখানে, তিনি তখন পিছনে চলে গিয়েছেন, তাকে কেউ খেয়ালই করেন নাই এবং দ্যাট ইজ ওয়াই তিনি ফ্রি হয়েছেন। সো দ্যাট ইজ ওয়াই আমরা বলছিলাম যে তিনি নিজেকে ফ্রি করছেন তার নিজের টিমমেটকে ইউজ করে, যে অপোনেন্টের প্রায়োরিটি জোনটাকে তিনি চেঞ্জ করে দিচ্ছেন, যে কোন জায়গাটা তারা ডিফেন্ড করবে আর কোন জায়গাটা তারা ডিফেন্ড করবে না। আর আমরা যদি গোলেরটাই যদি দেখি, যে গোলটা তারা গোল স্কোর করেছে সেখানে এখানে চিলি আসলে ম্যান মার্কিং করছেন, হ্যাঁ সেট পিস ডিফেন্ডিং, কর্নার ডিফেন্ডিং, তারা ম্যান মার্কিং করছেন, 2 জন প্লেয়ার ছিলেন জোনালে। তো এখানে মোট 7 জন আর 2 জন 9 জন প্লেয়ার এখানে ছিলেন, 7 জন ম্যান মার্কিং করছিলেন, 2 জন জোনা মার্কিং ছিলেন। এখানে আরেকটা প্লেয়ার ছিলেন শর্ট কর্নার আসলে না, তিনি এখানে ছিলেন, এখানে কোনো শর্ট কর্নার প্লেয়ার ছিল না। আমার কাছে মনে হচ্ছিল এই প্লেয়ারটা ওখানে না থাকলেও চলতো, সবাই কিন্তু ম্যান মার্কিং করছে, 7 জন প্লেয়ারকে ম্যান মার্কিং করছে, তাহলে এই প্লেয়ারটার এখানে এসে দরকার কি? এখানে শর্ট কর্নার কম্বিনেশন হলে তিনি এখানে থাকতে পারেন। তিনি যদি বক্সের ভিতরে থাকতেন হয়তো জটার মধ্যে তিনি বলটা পেতে পারতেন, তিনি পারতেন বা অন্য কেউ পেতো, অ্যাটলিস্ট তাদের নাম্বারটা বেশি থাকতো। আপনি 88 মিনিট আপনার ওখানে একজন একা একা দাঁড়িয়েছেন, দরকার ছিল না। আর আর্জেন্টিনারও কিন্তু আসলে ভালো হেডার নাই, চিলিরও কিন্তু আসলে খুব বেশি ভালো হেডার। আপনি দেখেন বলটা লেগেছে হলো মার্টিনেজের পিঠে, হ্যাঁ তিনিও কেউ আসলে বলই দেখছে না। সো যেখানে এরকম মানে হেডিংয়ে ভালো কেউ না, তখন আপনি বক্সের মধ্যে যদি নাম্বার রাখেন তাহলে বলটা আপনি পেতে পারেন। আর এই জায়গায় প্লেয়ারটা যখন ক্লিয়ার করতে চেয়েছে, তিনি আসলে খুব দ্রুত ক্লিয়ার করেছেন, তিনি জাস্ট ডিফ্লেক্ট করতে চেয়েছিলেন, কারণ তার কাছে হয়তো মনে হচ্ছে যে পিছনে যদি প্লেয়ার আসে কিনা, কারণ সে তো পিছনে দেখতে পাচ্ছে না। সো তার ক্লিয়ারেন্সটা আসলে ভালো হয়নি। তিনি যদি একটু এরিয়ালে ক্লিয়ারটা করতে পারতেন, এবং সেখানে মার্টিনেজ ছিলেন, এবং আমার মতো যারা মার্টিনেজকে নিয়ে যারা মানে মজার করেন বা যারা তাকে বলেন যে এই যুগের হিগুইন, তো তাদের মুখে সে একদম মানে আমরা বলি না ধামা ঘষে দিল। তো এই হলো মার্টিনেজের ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যে তবে শেষে গোলটা যে সে মিস করেছে, এটা দিয়ে অ্যাটলিস্ট আমাদের মান সম্মান রাখছে যারা আমরা একটু মজা করি মাঝে মধ্যে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.